আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীদের একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে মুখস্থ করা। কি করা? মুখস্থ আমরা করব না, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। কারণ হচ্ছে পরীক্ষার আগে স্বাভাবিকভাবে আমাকে বিভিন্ন স্টুডেন্টরা আমাকে আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, বলে স্যার কোনগুলা পড়বো, কোনগুলা পড়লে কমন আসবে, এরকম একটা কথা বলে। আসলে পরীক্ষাতে কমন আসবে। কমন আসবে মানে কি? আপনি পূর্বে থেকে মুখস্থ করে রেখেছেন, ওইটা পরীক্ষায় আসলে পারবেন, নাইলে পারবেন না। ব্যাপারটা এরকম না? জি স্যার, আমার বিদ্যাটা এরকম স্যার। এরকম অনেকের আছে। তা আমাদের যেটা আমাদের করতে হবে, একটা কথা কি, আপনারা হচ্ছে আপনাদের বাংলাতে ভাব সম্প্রসারণ পড়েছেন না? এরকম একটা ভাব সম্প্রসারণ আমরা ছোটবেলায় পড়তাম। এই যে মুখস্থ বিদ্যা পর হস্তে ধন, নয় ধন নহে আশ্রাত, যদি না হয় প্রয়োজন। এরকম পড়ছিলেন কখনো কেউ? পড়েছেন কেউ? জি স্যার, পড়ছিলাম। এই মুখস্থ বিদ্যা আর পর হস্তে ধন, মানে আপনার কাছে মুখস্থ করে কোনো জিনিস রাখছেন, আর অন্যের হাতে কিছু টাকা পয়সা আছে। অন্যের হাতে টাকা পয়সা থাকলে আপনার কোনো লাভ আছে? না। আপনার কোনো লাভ নাই। ঠিক মুখস্থ বিদ্যাটা ওই রকম। আপনি মুখস্থ করবেন, পরীক্ষায় যদি কমন আসে তাহলে পারবেন, যদি কমন না আসে তাহলে আর পারবেন না। তবে পরীক্ষাতে কমন আসার অপশন খুব কম, বিশেষ করে ইংরেজিতে কমন আসে না। কিন্তু আপনার গ্রামার টপিক যেগুলো আছে একটাও কমন পাবেন না। কথা কি বুঝতে পেরেছেন? হয়তো আপনারা ওই যে প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, অ্যাপ্লিকেশন এগুলো হয়তো কমন পাইতে পারেন, কিন্তু গ্রামার অপশন এটুকু ধরে রাখেন যে একবারই কমন পাবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি যে জিনিসটা শিখবেন সেটা এমন ভাবে শিখবেন যাতে শুধু আপনি পারবেন তা না, আপনি অন্য মানুষকে যেন শেখাতে পারেন। কথা কি ক্লিয়ার? জি স্যার। আপনি শুধু পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাকে অনেকেই বলে কি স্যার কোন বই কিনলে ভালো হবে। আমি কথাগুলো আপনাদের শেয়ার করতেছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা আমাদের জার্নিটা কেমন হবে। আমাকে অনেকেই বলে স্যার কোন বই কিনলে ভালো হবে, কোন বই থেকে পরীক্ষায় পড়লে কমন আসে। আমার এইখানকার কথা হচ্ছে, আপনি প্রত্যেকটা টপিক এমন ভাবে শিখবেন, বাংলাদেশের যত বই আছে আপনি সব বই থেকেই অ্যান্সার করতে পারবেন, এমন ভাবে আপনাদেরকে শিখতে হবে। কথা কি ক্লিয়ার? জি আচ্ছা, স্যার। এখন আপনি এই বই এরকম না, আপনার বইয়ে 50টা মডেল আছে, এই 50টা মডেল আপনি মুখস্থ করে ফেললেন, আর ওই বই থেকে প্রশ্ন না হয়ে অন্য বই থেকে প্রশ্ন হয়েছে, তাহলে আর পারবেন না। তাহলে আপনার শিক্ষাটা কি পারফেক্ট হইলো? না স্যার। আচ্ছা, তাহলে আমাদের শিক্ষাটা কেমন হইতে হবে? পারফেক্ট হইতে হবে। Perfect. ক্লিয়ার? এই আর এই পারফেক্টলি শেখানোর জন্য আমার দিক থেকে, আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেছেন, আমি চেষ্টা করেছি প্রত্যেকটা টপিক এমন ভাবে শেখানোর যাতে আপনি নিজে থেকেই সবকিছু পারেন, মুখস্থ করা না লাগে। আর এখন তো আপনারা পেইড ক্লাসে ভর্তি হয়েছেন, তাহলে বুঝছেন যে আপনাদের আসলে ক্লাসগুলো কেমন হবে। তারপরেও আমি আপনাদেরকে বলে দিই যে আপনাদের ক্লাসগুলো কেমন ভাবে হবে। একটা জিনিস প্রথমেই বলি, এইটা ধরেন একটা রাস্তা, আপনি আছেন এই জায়গাতে, এইটা হচ্ছে ঢাকা, এইটা হচ্ছে ঢাকা, আর এইটা হচ্ছে কুমিল্লা, এটা হচ্ছে কুমিল্লা। আপনি যাবেন ঢাকাতে, আপনি যদি এদিক দিয়ে চলতে শুরু করেন, বলেন আপনি কখনো ঢাকায় যাবেন, পোষাবেন? আপনি এই দিক দিয়ে মনে করেন আপনি গাড়ি ঘোড়া পান নাই, এমনি যদি খুব কষ্ট করে যাচ্ছেন, আপনি যাবেন কোথায়? ঢাকায় যাবেন। এদিকে যতই কষ্ট করেন, আপনি কি কখনোই জীবনের কোনো সময় ঢাকায় পৌঁছাবেন? না স্যার। ঢাকায় পৌঁছাবেন না। তাহলে আপনাকে প্রথম কথা হচ্ছে, এই যে রাস্তাটা, পথ, ওয়ে, এইটা আপনার সঠিক হইতে হবে। এইটা যদি সঠিক হন, আপনি যদি হেঁটে হেঁটেও যান, তাও কোনো না কোনো সময় আপনি ঢাকায় পৌঁছাবেন, ঠিক কিনা? আর এদিক দিয়ে যদি এদিক দিয়ে যদি আপনি হাইস গাড়িতেও যান, মানে খুব দ্রুত গতি সম্পন্ন মাইক্রো গাড়িতে যান, তাও আপনি ঢাকায় পৌঁছাবেন না, আপনি উল্টো দিকে যাচ্ছেন, বরং ঢাকা আপনার থেকে দূরে চলে যাচ্ছে। এই কথাটা এই কারণেই বললাম যে আপনি যেটা শিখবেন সেটা যেন সঠিকভাবে শিখেন। কারণ ভুল পদ্ধতিতে শিখলে বা ভুল ভাবে শিখলে আপনি আপনার গন্তব্য থেকে অনেক দূরে চলে যাবেন। পরে যখন সঠিকটা আপনি শিখতে যাবেন তখন কিন্তু আর পারবেন না, মানে আপনার কাছে অনেক দুর্বোধ্য হয়ে যাবে। ঠিক আছে? আমাদের এখানে মানে আমি আপনাদেরকে প্রত্যেকটা টপিক 3 স্টেপে শেখাবো। প্রথমত বলি, প্রত্যেকটা টপিকের লেকচার হবে। আজকে প্রথম ক্লাস, আমরা কি করতে চাচ্ছি এটা একটু আগে ক্লিয়ার হয়ে নেন। প্রথমত লেকচার হবে, এই লেকচারটা খুব ভালো করে বুঝবেন। আমাদের শিক্ষার্থীদের কিছু প্রবলেম আছে, সেটা আমি আমার দীর্ঘদিনের ইংরেজি শেখানো বাচ্চাদেরকে এই শেখাতে গিয়ে এক্সপেরিয়েন্সটা হয়েছে। প্রথমত লেকচার হবে, লেকচারটা খুব ভালো করে বুঝবেন, যেখানে বুঝবেন না সেখানে আমাকে প্রশ্ন করবেন, প্রশ্ন করে আবার বুঝে নেবেন। এখন নিয়ম শিখলেই আপনি সবকিছু পারবেন না, এটাই বাস্তবতা। নিয়ম শিখলে কি সবকিছু পারা যায়? বলেন তো। না স্যার। নিয়ম শিখলে সবকিছু না পারা স্যার। যায়? এইবার দেখেন,
এই দুইটা শব্দ আপনি একটু জানবেন, মনে রাখবেন। একটা হচ্ছে জানি, একটা হচ্ছে জানি, আর আরেকটা শব্দের নাম হচ্ছে পারি। দেখেন, ধরেন আপনি গরুর মাংস কিভাবে রান্না করতে হয় সেটা আপনি জানেন, যে এইভাবে এভাবে এভাবে একটা প্রসেস জানেন, এটা দিয়ে রান্না করতে হয়। কিন্তু রান্না করার পরে আপনার ওই রান্নাটা খাওয়া যায় না, হয় লবণ বেশি হয়, না হলে সিদ্ধ হয় না, না হলে মানে মনে পুড়ে গেছে, এরকম হয়। মানে আপনি রান্না করলে আপনার রান্নাটা খাওয়া যায় না। তাহলে কি আপনি রান্না করতে পারেন? না স্যার। তাহলে আপনি নিয়ম জানলেই পারবেন না, কারণ সেই নিয়মটাকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। আপনি ওই যে গরুর মাংস রান্নার কথা বলছিলাম, আপনি কতটুকু লবণ দিবেন, কতটুকু সিদ্ধ করবেন, কতটুকু পানি দিবেন, এর একটা পরিমাপ আছে না? আছে না জি নাই? স্যার। এই পরিমাপটা ঠিক করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে গরুর মাংস কয়েকবার রান্না করতে হবে। প্রথমবার রান্না করবেন, খাওয়া যাবে না, তারপরে তার একটু ভালো হবে, তারপরে রান্নাটা আরেকটু ভালো হবে। এভাবে রান্না করতে করতে এক সময় আপনি পারফেক্টলি ভালো রাঁধুনি হয়ে যাবেন, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ সাইকেল চালাতে পারেন? সাইকেল চালাতে পারেন? সাইকেল হ্যাঁ স্যার। অল্প অল্প পারি স্যার। অল্প অল্প পারেন। আচ্ছা, এই বাসে বলেন তো, যে পারেন না এমন কেউ আছেন আপনাদের মধ্যে, সাইকেল চালাতে পারেন না? হ্যাঁ স্যার। পারেন না? আচ্ছা, সালমা পারেন না, খান্নুনা আর পারেন না। আচ্ছা, যারা পারেন না তারা বলেন তো, আপনাদের কাছে সাইকেল চালানোটা কঠিন নাকি সহজ? কঠিন। কত সময় তো ট্রাই করি নাই, কঠিন কঠিন, তাই না? আচ্ছা, যা পারেন, যে সাইকেল চালাতে পারেন, তার কাছে কি সহজ নাকি কঠিন? তার কাছে সহজ। তো কারণ সেটা আমি পারি। এই তার মানে এই কথাটা কেন বললাম জানেন? পৃথিবীর আমাকে অনেকে বলে, স্যার এই গ্রামারটা একটু কঠিন লাগে, এই গ্রামারটা একটু কঠিন লাগে। আসলে পৃথিবীতে কোনো কিছুই কঠিন না। আচ্ছা বলেন, যে ওই যে প্লেন চালায় তার কাছে কি প্লেন চালানোটা কঠিন? নো। তার কাছে কঠিন না, কারণ সে ওটা পারে। তার মানে পৃথিবীর কোনো কাজই কঠিন না যদি সেটা আপনি পারেন। আর পারার জন্য কি করতে হবে? আপনাকে শিখতে হবে। শিখলেই আপনি পারবেন, শিখে গেলে আপনি সহজ করে করতে পারবেন। তাহলে আপনি লেকচার দিয়েই সবকিছু পারবেন না, আপনাকে সেটা কি করতে হবে? ওই নিয়মটা যথাযথভাবে প্রয়োগ করতে হবে। এই জন্য আপনাদের দ্বিতীয় স্টেপের ক্লাসটা হবে হচ্ছে বোর্ড কোশ্চেন সলিউশন হবে। বোর্ড কোশ্চেন সলিউশন আপনাদের সর্বোচ্চ বোর্ড কোশ্চেন সলিউশন করে আমি যে নিয়মটা আপনাদের শিখাবো, ওই নিয়মটা প্রয়োগ করে আমি আপনাদেরকে দেখাই দিব। এরপরে 3 নম্বরে আপনাদের একটা কাজ আছে, ওইভাবে এবার আপনি নিজে থেকে করবেন। কখনোই সলিউশন বই দেখবেন না, সলিউশন বই বাদ। এই অনেকেই কি করে, সলিউশন দেখে দেখে পড়ে, সলিউশন দেখে দেখে পড়বেন না। এটা আপনার চরম সূত্র, এটা আপনার এনিমি। যে সলিউশন দেখবে ও নিয়ম শিখতে পারবে না, কারণ ওর ওই হয়ে যাবে, নেশাটাই হবে অ্যান্সারটার দিকে দেখে নি কি হয়। এটা করা যাবে না। সলিউশন দেখবেন কখন? আপনি নিজে থেকে করার পরে সেটা হয়েছে কি হয় নাই, এইটা চেক করার জন্য আপনি সলিউশন বইটা দেখবেন। বাট কোনো কিছু করার আগে সলিউশন বই দেখবেন না, ঠিক আছে? জি স্যার। সলিউশন বইটা শুধু আপনি নিজে থেকে করবেন, করার পরে সেটা হইলো কি হইলো না সেইটা পরীক্ষা করার জন্য সলিউশন বই দেখে নেবেন। এর আগে কোনো কিছু করার আগে সলিউশন বই দেখা যাবে না। আপনার নিজে থেকে এখন থেকে সবকিছু করতে হবে। এই নিজে থেকে করার পরে দেখবেন আপনি 100% পাচ্ছেন না। আপনি যদি 10টা করেন, এই 10টার মধ্যে দেখবেন 9টা হয়েছে, একটা হয় নাই, এমন হবে না? হবে কিনা? জি স্যার। অথবা 8টা হয়েছে, 2টা হবে না, এমন থাকবে কিছু। এই যেগুলো আপনি পারলেন না, যেগুলো আপনার হচ্ছে না, এইগুলো আমাকে পাঠাতে হবে। আমাকে কোথায় পাঠাবেন? আমার হোয়াটসঅ্যাপ আছে না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবার কাছে আছে না? জি স্যার আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠাই দিবেন যে স্যার এইগুলো আমি পারি নাই। আপনাদের 3য় নাম্বার যে ক্লাসটা হবে সেটা হচ্ছে প্রবলেম সলিউশন ক্লাস। প্রবলেম সলিউশন ক্লাস 3 নম্বরে। তাহলে দেখেন, আপনি লেকচার নিলেন, বোর্ড কোশ্চেন সলিউশন করলেন, নিজে নিজে প্র্যাকটিস করলেন। প্র্যাকটিস করে আপনি 80% বা 70% পেরে যাবেন। এরপরে আপনার 20% বা 30% প্রবলেম থাকবে। সেই প্রবলেমগুলো নিয়ে যখন আবার প্রবলেম সলিউশন ক্লাস হবে, তখন কি আর ওই টপিকের আপনার আর কোনো সমস্যা থাকবে? জি না স্যার। বলেন, ওইটা আপনার যে কোনো বই থেকে আর কোনো অসুবিধা হবে? নো স্যার। ওকে, তাহলে আপনারা আপনাদের ক্যারিয়ার গড়ার জন্য শুনেন, এই যে আপনারা এখন মাধ্যমিকে পড়তেছেন, আপনারা কি জানেন এই লাইফটাই হচ্ছে কঠিন লাইফ।
এর পরের জীবন কিন্তু একদম সহজ। আপনি এখন যদি ভালো পারেন, কেন বললাম কথাটা দেখেন, এখন আপনাদের পরীক্ষাতে রাইট ফর্ম অফ ভার্ব আসে কিনা, কনসে রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম জি ভার্ব স্যার আছে? আছে। আচ্ছা, এইচএসসি তে রাইট ফর্ম ভার্ব আছে, আপনারা কি জানেন? এইচএসসি তেও রাইট ফর্ম ভার্ব আছে। আচ্ছা, হ্যাঁ স্যার জানি। আপনাদের এখন চেঞ্জিং সেন্টেন্স আছে ঠিক কিনা? জি স্যার আছে। স্যার আপনাদের আছে। স্যার আছে। ওকে, এইচএসসি তেও চেঞ্জিং সেন্টেন্স আছে। এখন আপনাদের হচ্ছে আসে কি বলে, প্রিপজিশন আসে, প্রিপজিশন। আপনাদের এইচএসসি তেও প্রিপজিশন আসে। তাহলে আপনি এখন যদি আপনার সিলেবাসটা খুব ভালো করে শিখেন, তাহলে এইচএসসি আপনার কাছে সহজ হয়ে যাবে না? একই তো নিয়ম, নিয়ম তো আলাদা না, কি বুঝছেন জি কিনা? স্যার। ওকে, তাহলে আপনারা কষ্ট করতে রাজি আছেন কিনা? সবগুলো রাজি আছেন? হ্যাঁ স্যার। এই সাফিক্স প্রিফিক্স এর দাদার নাম হচ্ছে অ্যাফিক্স। শুনেন, আমরা একটু আগে বেসিক লেকচারটা শুনে নিই। এদের নামটা হচ্ছে অ্যাফিক্স। অ্যাফিক্স কি জিনিস সেটা একটু বলি, তাহলে বুঝতে পারবেন। একটা ভাষায় কতগুলো শব্দ আছে সেইটার উপর নির্ভর করে ওই ভাষাটা কতটা উন্নত। যে ভাষার যত বেশি শব্দ, সেই ভাষা তত বেশি রিচ, তত বেশি উন্নত। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। এই শব্দ বাড়ানোর জন্য যারা ব্যাকরণবিদ থাকে, যারা গ্রামারিয়ান থাকে, তারা শব্দ তৈরি করে, বিভিন্ন রকম ভাবে শব্দ তৈরি করে শব্দ বৃদ্ধি করে। যেমন আমাদের বাংলাতেও কিন্তু বিভিন্ন ভাবে শব্দ তৈরি করা যায়। যেমন দেখেন, আমরা যদি বলি সৎ, সৎ এটা একটা শব্দ না? হ্যাঁ। আচ্ছা দেখেন, এর আগে যদি আমরা অযোগ করি, তাহলে এটা একটা নতুন শব্দ হইল না? জি স্যার। আচ্ছা, জি তাহলে স্যার। এবার দেখেন, আমরা যদি বলি সুখ, সুখ একটা শব্দ না? ইয়েস স্যার। এটার সাথে যদি আমরা দীর্ঘ যোগ করে দিই, তাহলে এটা নতুন আরেকটা শব্দ হইল না? জি স্যার। এটা আমাদের বাংলাতেও শব্দ এরকম বৃদ্ধি করা হয়। বাংলাতে আমরা যে শব্দটা বৃদ্ধি করি সেটাকে আমরা উপসর্গ বা অনুসর্গ বলি। কি বলি? উপসর্গ বা অনুসর্গ। হ্যাঁ, উপসর্গ বা অনুসর্গ বলি। হ্যাঁ, যেটা আমরা বাংলাতে একটা শব্দের আগে যেটাকে যোগ করি সেটাকে আমরা অনুসর্গ বলি, আর পরে যেটাকে যোগ করি উপসর্গ বলি। যাই হোক, এইরকম ব্যাপারটা উপসর্গ আর অনুসর্গ। এইটা আবার ঠিক ইংরেজিতেও এরকম আছে, একটা শব্দ থেকে আরেকটা শব্দের বৃদ্ধি করার কিছু পলিসি আছে। যেমন ধরেন, আমরা যদি বলি হ্যাপি, খেয়াল করেন, সরি, হ্যাপি, দেখেন হ্যাপি এই শব্দটাকে আমরা বলতে পারি না আনহ্যাপি? ইয়েস স্যার। তাহলে একটা নতুন শব্দ হইলো। আবার এটাকে আমরা বলতে পারি হ্যাপিনেস, বলতে পারি না? হ্যাপিনেস, হ্যাপিলি। হ্যাপিলি এরকম ভাবে আরো তৈরি করা যায়। যেমন আমরা যদি বলি অনেস্ট, অনেস্ট এই একটা শব্দ, ডিসঅনেস্ট। এর আগে আমরা ডিসঅনেস্ট বলতে পারি, আবার হচ্ছে অনেস্টি বলতে পারি, ঠিক কিনা? ইয়েস স্যার। তাহলে এরকম ভাবে শব্দ তৈরি করা যায়। এবার আসেন, এই যে একটা শব্দের আগে, একটা শব্দের আগে এবং একটা শব্দের পরে যেগুলো আমরা যোগ করতেছি, এদের সবাইকে একসাথে অ্যাফিক্স বলা হয়। আজকে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই অ্যাফিক্স এর হচ্ছে দুই ছেলে। অ্যাফিক্স এর কয় ছেলে? দুই ছেলে। একটা শব্দের আগে অথবা একটা শব্দের পরে নতুন কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে নতুন আরেকটা শব্দ গঠন করা হয়। এই যে নতুন করে যে বর্ণ বা বর্ণ সমষ্টি আমরা যোগ করতেছি, এই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় অ্যাফিক্স। ক্লিয়ার? ইয়েস স্যার। এই অ্যাফিক্স হচ্ছে দুই রকম, একটাকে বলা হয় সাফিক্স। কি বলা হয়? সাফিক্স। আর একটাকে বলা হয় প্রিফিক্স। কি বলা হয়? প্রিফিক্স। প্রিফিক্স। আমরা নিশ্চয়ই জানেন, বলেন তো প্রি মানে কি? পূর্বে। তো যে অংশটা পূর্বে যোগ করা হয়, যেমন এখানে আমরা অনেস্ট লিখেছি আর এর আগে আমরা ডিজ যোগ করে দিলাম, ডিজ, ডিসঅনেস্ট। তাহলে ডিজ যোগ করে এটা নতুন শব্দ গঠন হলো না? ইয়েস স্যার। তাহলে এই যে পূর্বে যেটা যোগ করলেন, পূর্বে যেটা যোগ করলেন এটার নাম হচ্ছে প্রিফিক্স। নাম কি? তাহলে এই ডিজ, এই যে ডিজটা হচ্ছে প্রিফিক্স। আচ্ছা, আর এখানে আমরা নেক্সটটা হ্যাপির পরে নেক্সট পরে যোগ করছি না? হ্যাঁ। এইটাকে বলা হয় সাফিক্স। ক্লিয়ার? ও আচ্ছা, আগে যোগ করলে প্রিফিক্স আর পরে যোগ করলে সাফিক্স। সাফিক্স। আচ্ছা, এখন বলি শোনেন, এতক্ষণ আপনারা যেটা শিখলেন এটা আপনার পরীক্ষার জন্য কোনো লাভ হবে না। মানে এটা পরীক্ষাতে সাফিক্স প্রিফিক্স কাকে বলে, কত প্রকার, কি কি, এইগুলা তার পরীক্ষায় আসে না? আসে কি?
নো স্যার। পরীক্ষাতে আপনাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের মধ্যে বিভিন্ন জায়গায় গ্যাপ দেওয়া থাকবে, সেই গ্যাপের পাশে একটা শব্দ ব্র্যাকেট দিয়ে এরকম দেওয়া থাকবে, এই ব্র্যাকেটের মধ্যে একটা শব্দ দেওয়া থাকবে, এটাকে বলা হয় রুট ওয়ার্ড। কি বলা হয়? আমি একটা সেন্টেন্স বলি, তাহলে বুঝতে পারবেন। ধরেন আমরা বললাম হি লিডস, আর এখানে আমরা অ্যান বললাম, অ্যান হ্যাপি লাইফ। এইরকম ভাবে গ্যাপ থাকে, ঠিক কিনা কনসে? হ্যাঁ স্যার। এইবার এই যে ব্র্যাকেটের মধ্যে যে শব্দটা দেওয়া থাকবে, এইটাকে বলা হয় রুট ওয়ার্ড। কি বলা হয়? রুট ওয়ার্ড বলা হয়। হ্যাঁ, এই রুট ওয়ার্ডের সাথে কখনো আপনাদের সাফিক্স অথবা কখনো প্রিফিক্স অথবা কখনো দুটোই যোগ হতে পারে। যোগ করে আপনার এখানে আসলে অ্যান্সারটা বসাইতে হবে। যদিও পরীক্ষাতে আপনার সম্পূর্ণ সেন্টেন্সটা তুলতে হবে না, এখানে একটা নাম্বার দেওয়া থাকবে, এটা এ নাম্বার, বি নাম্বার, আমার নাম্বার দেওয়া থাকবে। আপনাদেরকে সেই পরীক্ষার খাতায় এরকম এ অথবা বি নাম্বার দিয়ে এর সাথে সাফিক্স অথবা প্রিফিক্স অথবা দুটোই এই সেন্টেন্সের সিস্টেম অনুযায়ী, আমরা যে নিয়মটা শিখবো এখন, সেই সিস্টেম অনুযায়ী আপনাদের সাফিক্স অথবা প্রিফিক্স অথবা উভয় যোগ করে আপনাকে অ্যান্সারটা লিখতে হবে। এখানে কিভাবে অ্যান্সারটা লিখতে হবে, এটা কি ক্লিয়ার? জি স্যার। এখন আমাদের নেক্সট শেখার বিষয় হচ্ছে যে আমরা এখানে আসলে কিভাবে বুঝবো যে কখন আমরা সাফিক্স যোগ করব, কখন আমরা প্রিফিক্স যোগ করব, আর কখন আমরা পুরোটাই যোগ করবো, মানে দুটোই যোগ করবো, এটা আমরা কিভাবে বুঝবো? এটা এখন শেখার বিষয় কিনা? জি স্যার। জি স্যার। ওকে, নেক্সট। জি স্যার। এবার আসেন, বলেন তো পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। আচ্ছা বলেন, পৃথিবীতে এমন কোন শব্দ আছে যেটা পার্টস অফ স্পিচের বাইরে? নো। ওই যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দই কোনো না কোনো পার্টস অফ স্পিচ, তাই না? এই জন্য পার্টস অফ স্পিচ 8 প্রকার। একটু খেয়াল করেন, সেটা হচ্ছে নাউন। নাউন, স্যার। এর বাইরে আর কোনো শব্দ আছে? না। না। আচ্ছা, এবার শুনেন, এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ, এর মধ্যে সাবজেক্ট প্রিফিক্স কোনটা কোনটা ব্যবহার হয় দেখেন। যেমন প্রোনাউন, এর মধ্যে সাবজেক্ট প্রিফিক্স এর ব্যবহার হয় না, প্রোনাউন। আর একটা হচ্ছে প্রিপজিশন, কখনো কখনো হয়, মানে হাজারে একটা, আপাতত বাদ দিচ্ছি আমরা, এটা বাদ। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। থাকলো কটা? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আর অ্যাডভার্ব। কটা হলো? এই মেইনলি 4টা পার্টস অফ স্পিচ আপনাদের সাবজেক্ট প্রিফিক্স এ ব্যবহার হয়। কখনো কখনো প্রিপজিশন হয়, খুব কম। এটা জাস্ট আমরা প্র্যাকটিক্যালি সবাই বুঝে নেব, একটাই ব্যবহার এটা। জাস্ট এই 4টা পার্টস অফ স্পিচ আমাদের সাবজেক্ট প্রিফিক্স এ ব্যবহার করতে হবে। যেমন একটু আগে আপনাদের একটা সেন্টেন্স লিখছিলাম যে হি লিডস অ্যান ড্যাশ হ্যাপি লাইফ, এরকম একটা সেন্টেন্স লিখছিলাম না? ইয়েস স্যার। এখন দেখেন, এই হ্যাপি থেকে মেলা কিছু হইতে পারে। একটা হচ্ছে আনহ্যাপি হইতে পারে, আনহ্যাপি হইতে পারে, তারপরে হচ্ছে হ্যাপিলি হইতে পারে, হ্যাপিলি হইতে পারে, হ্যাপিনেস হইতে পারে, নাকি? হ্যাপিনেস হইতে পারে, আনহ্যাপিনেস হইতে পারে, পারে কিনা? ইয়েস স্যার, হতে পারে। এই এতগুলো শব্দ হইতে পারে। আসলে আপনি এখানে কোনটা বসাবেন সেইটা আপনি জানার জন্য আপনাকে এই শব্দগুলো কোন কোন জায়গায় বসে, ব্যবহার করতে হয়, সেটা আপনাকে আগে জানতে হবে, ঠিক আছে? তারপর আপনি বুঝে ফেলবেন যে এতগুলোর মধ্যে কোনটাই জায়গায় হবে। আমরা এমনি মুখস্থ কোনো কিছু মিল হচ্ছে, আমাদের অনেক স্টুডেন্টরা করে কি, মিল করে করে বসাই দেয়। মিল করে কিরকম? হি লিডস অ্যান হ্যাপি লাইফ, আনহ্যাপি, আনহ্যাপি মিলছে না, আনহ্যাপিনেস, আনহ্যাপিনেস লাইফ, মিলে যাচ্ছে। এই মিল করে করে বসানো যাবে না। আপনি যেটা বসাবেন সেটা কেন বসালেন, এর একটা গ্রামাটিক্যাল পারফেক্ট অ্যান্সার আছে, সেইটা আপনাকে জানতে হবে। মিল করে করে বসাতে গেলে অনেক সময় হইতেও পারে, নাও পারে, ঠিক কিনা? জি স্যার। এবার দেখেন, তাহলে আমরা একটা একটাকে শিখি। প্রথমত হচ্ছে নাউন শিখেন। নাউন বসে হচ্ছে মোট 7 জায়গায়। কয় জায়গায়? 7 জায়গায়। নাউনের অবস্থান খেয়াল করেন, নাউন বসে মোট 7 জায়গায়। এই 7 জায়গায় গ্যাপ থাকলে বুঝবেন এখানে নাউন হবে। এখন ওই রুট ওয়ার্ডের নাউন ফর্ম কি হবে সেটা পরের হিসাব, আগে দেখে নিই আমরা। 1 নাম্বার কাজ, যদি কখনো দেখেন সাবজেক্টের জায়গায় গ্যাপ আছে, সাবজেক্ট হিসেবে খেয়াল করেন, যখন দেখবেন সাবজেক্টের জায়গায় গ্যাপ আছে, কোথায় গ্যাপ আছে? সাবজেক্টের জায়গায়। হ্যাঁ, তাহলে ওই সাবজেক্টের জায়গায় নাউন আর প্রোনাউন ছাড়া আর কোনো কিছু বসে না। শুধুমাত্র নাউন এবং প্রোনাউন সাবজেক্ট হতে পারে, এছাড়া আর কেউ সাবজেক্ট হতে পারে না। আর প্রোনাউনের ব্যবহার তো সাবজেক্ট প্রিফিক্সে হয় না, সেক্ষেত্রে সাবজেক্টের জায়গায় গ্যাপ থাকলে কি হবে? নাউন বসাবো। ওকে, 2 নাম্বার আসেন। 2 নাম্বার হচ্ছে অবজেক্ট হিসেবে।
অবজেক্ট। এই অবজেক্ট হিসেবে নাউন আর প্রোনাউন ছাড়া আর কিছু হয় না। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, একটু সবাই লাইনে থাকেন, হ্যাঁ, অল্প একটু। হ্যালো, হ্যাঁ শুনলাম। আচ্ছা, আমি তো এখন ওই যে আপনাদের ওই ক্লাসটাই আছি, হ্যাঁ, তো আপনি তাহলে ইয়ে করেন, আমি ক্লাস শেষ করে আপনাকে নক দিচ্ছি অথবা আপনাকে হোয়াটসঅ্যাপে ডিটেলসটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারে টাকা পাঠিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম আর জেলা নামটা লিখে দেন, হ্যাঁ। ওকে, ঠিক আছে। আচ্ছা, দেখেন, অবজেক্ট চিনেন তো, ভার্বের পরে যেটা বসে সেটা কি? অবজেক্ট, হ্যাঁ। জি স্যার। অবজেক্ট ও নাউন আর প্রোনাউন ছাড়া কোনো পার্টস অফ স্পিচ অবজেক্ট হতে পারে না। যেহেতু প্রোনাউনের ব্যবহার সাবজেক্ট প্রিফিক্সে নাই, তার মানে অবজেক্টের জায়গায় গ্যাপ পাইলেই আমরা সেখানে কি বসাবো? নাউন বসাবো। তার আগে একটা কথা বলি না আপনাদের, আপনি ঠিকঠাক মতো বসাতে পারবেন কি পারবেন না ওই দায়িত্ব আমার, ওইটা আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হচ্ছে আপনি যেন এক বাক্যে জানেন যে কোন কোন জায়গায় নাউন বসে, কোন কোন জায়গায় অ্যাডজেক্টিভ বসে, কোন কোন জায়গায় ভার্ব বসে, আর কোন কোন জায়গায় অ্যাডভার্ব বসে। এই প্রশ্নের উত্তরটা দিতে পারলেই আপনি এমনি পারবেন ওখানে কি বসাবেন। ক্লিয়ার? আপনি ওইটার নাউন ফর্ম কি হবে, ওইটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, ওইটা আপনি পারেন কি পারেন না, ওইটা আপনি বসাতে পারবেন কি পারবেন না, ও দায়িত্ব আপনার না। আপাতত আপনার কাজ হচ্ছে নাউন কোন জায়গায় বসে এটা আপনাকে পারফেক্টলি জানিয়ে নিতে হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আসেন 3 নাম্বারে, সেটা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন তো সবাই চিনেন। হ্যাঁ স্যার। প্রিপজিশন পসেসিভ, প্রিপজিশন পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ এর পরে। দেখেন, তাহলে একটা হচ্ছে সাবজেক্টের জায়গায় নাউন বসে, অবজেক্টের জায়গায় নাউন বসে, দুইটা হইলো। এবার হচ্ছে প্রিপজিশনের পরে নাউন বসে। প্রিপজিশন সবাই চিনেন? জি স্যার। ওই যে ইন, অন, অফ, ফর, বাই, উইথ, উইদাউট, আফটার, বিফোর, এগুলো ওই যে 25-30টা প্রিপজিশন আছে, প্রিপজিশনের পরে নাউন বসবে। আর একটা হচ্ছে পসেসিভ, চিনেন সবাই? জি স্যার। যারা চিনেন না তাদের জন্য জাস্ট সংক্ষেপে লিখে দিচ্ছি, দেখেন একটু পরে নোট করে নেবেন। একটা হচ্ছে মাই, আওয়ার, ইয়োর। মাই, আওয়ার, ইয়োর, তারপরে কি হিজ, হার, দেয়ার। জি স্যার। হ্যাঁ, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার। আর একটা হচ্ছে ইটস। আর যদি কোনো নাউনের সাথে একটা অ্যাপোস্ট্রফি এর যোগ থাকে, কোনো নাউনের সাথে কি অ্যাপোস্ট্রফি এর যোগ, আমরা একটা দিলাম নাউন, এর সাথে যদি একটা অ্যাপোস্ট্রফি এর যোগ থাকে তাহলে সেটা পসেসিভ। তাহলে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস আর কোনো নাউনের সাথে যদি অ্যাপোস্ট্রফি এর যোগ থাকে তাহলে সেটা কি? পসেসিভ। এই পসেসিভের পরে সবসময় নাউন হয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইবার আসেন ডেমনস্ট্রেটিভ। চিনেন সবাই? দিস, দ্যাট, বা আপনারা তো ভালো পারেন। দিস আর হচ্ছে দোজ, এই চারটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ। এই ডেমনস্ট্রেটিভের পরে কি বসবে? নাউন বসবে। গুড। আর আর্টিকেল তো সবাই চিনেন? হ্যাঁ। এ এন ডি, এই হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পরে নাউন বসে। এবার আসেন অ্যাডজেক্টিভ। তো সবাই চিনেন? যে নাউন দ্বারা, যে পার্সেন্টেজ দ্বারা দোষ গুণ বোঝায়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা একটু পরে চিনে যাব কোনগুলো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। তাহলে মোট নাউনের জায়গা হলো কয়টা? 7টা। আগামী ক্লাসে কিন্তু আপনাদের জিজ্ঞেস করা হবে, যে এই 7টা জায়গার নাম বলেন, নাউন কোন কোন জায়গায় বসে, এই 7টা জায়গার নাম বলেন। ঠিক আছে? আপনারা যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, অর্থাৎ যারা 2026 সাল এবং 2027 সালে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে সেকেন্ড ব্যাচ চালু হচ্ছে, সেকেন্ড অনলাইন ব্যাচ। আপনি যদি নবম বা দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকেন এবং ইংরেজিতে ভালো রেজাল্ট করতে চান, মানে সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে চান, আপনি ইংরেজিতে খুবই দুর্বল আছেন, অসুবিধা নাই, কিন্তু রেজাল্ট ভালো করতে চান, এরকম যদি কেউ থাকেন তাহলে আপনি দ্রুত এই ব্যাচে ভর্তি হতে পারেন। কারণ এই ব্যাচে ইংরেজি ভাষাটাকে আপনার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন হবে, এবং সেটা 2 ভাবে হবে।
একটা হচ্ছে আপনি যদি ইংরেজিতে খুবই দুর্বল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য সহজ কিছু পলিসি আছে ইংরেজিতে ভালো রেজাল্ট করার। আর আপনি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য তো কথাই নেই, আপনি সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারবেন। ওকে, তো আপনারা যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, অর্থাৎ 2026 এবং 27 সালে যারা এসএসসি পরীক্ষা দিবেন, তারা এই ব্যাচে যদি ভর্তি হতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। এইটাই আমার পার্সোনাল নাম্বার এবং এটাই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমার সাথে ফোনও করতে পারেন।